হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আমি রানা মণ্ডল তোমাদের প্রিয় ক্লাস জিকে অফ দ্য ডে নিয়ে হাজির। আজ ক্লাস নম্বর 18। এখানে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ সঙ্গে তার ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলো অসাধারণ ইন্টারেস্টিং ওয়েতে সাজানো রয়েছে, যা মনে রাখতেও তোমাদের সুবিধা হবে এবং প্রচন্ড আকর্ষণীয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি দেখে ডেফিনেটলি ভালো লাগবে, আর যদি উপকৃত হও তবেই তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই জিকে বা এমসিকিউ গুলো আপকামিং পরীক্ষা ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপি, রেল প্রভৃতি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? স্বাধীন ভারতের সাধারণ নির্বাচন অর্থ হচ্ছে লোকসভা নির্বাচন। যেমনটা এবছরও সাধারণ নির্বাচন হলো ভারতের 24 সালে। এই সাধারণ নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন। অ্যাকচুয়ালি লোকসভা নির্বাচন হচ্ছে, এখানে যে অপশন অনুযায়ী সেটার উত্তর হবে 1951। কারণ লোকসভার যে নির্বাচন বা সাধারণ নির্বাচন সেটা শুরু হয় 1951 সালের অক্টোবরে এবং শেষ হয় 1952 সালে ফেব্রুয়ারিতে। তাহলে যদি বলা হয় সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হচ্ছে, 51-52, যেহেতু ওখানে অপশন 51 ছিল তাই 51 সঠিক অ্যান্সার। আর 1951-52 সালের সাধারণ নির্বাচন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন। কেন 1947 সালে ভারত স্বাধীন হয় 15 আগস্ট। তারপর সংবিধান কার্যকর হচ্ছে কি 1950 সালে 26শে জানুয়ারি। তারপর সংবিধান অনুযায়ী ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 1951-52 সালে। এবং এই সাধারণ নির্বাচন বা লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস জয়লাভ করে এবং জওহরলাল নেহেরু গণতান্ত্রিকভাবে দেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এবার দেখে নেব প্রথম লোকসভা। দেখো, সাধারণ নির্বাচন অনুষ্ঠান হওয়া এবং লোকসভা গঠন হওয়া, নির্বাচনের পর লোকসভা গঠন হবে, এটা স্বাভাবিক। তাহলে সাধারণ নির্বাচন হয়েছে 1951-52, আর প্রথম লোকসভা গঠন হচ্ছে ভারতের 1952 সালে। অর্থাৎ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, তারপরে হচ্ছে কি লোকসভা গঠন। 17 এপ্রিল 1952 সালে ভারতের প্রথম লোকসভা গঠন হচ্ছে এবং লোকসভার প্রধান ছিলেন কে? লোকসভার প্রধান ছিলেন জওহরলাল নেহেরু এবং লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছিলেন বাসুদেব গণেশ জি.ভি. মাভালাঙ্কার। ওকে, এই হচ্ছে লোকসভা গঠন 1952 সালে। ভারতের প্রমাণ সময় নির্ণয়কারী যে রেখা সেটা কোন স্থানের উপর দিয়ে গেছে? এলাহাবাদের কাছে। দেখো, এটা সঠিক উত্তর হবে মির্জাপুরের নৈনি। কারণ ভারতের যে প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নির্ণয় করা হয় 82°30' পূর্ব দ্রাঘিমা রেখা অনুযায়ী। এই রেখাটা উত্তরপ্রদেশের মধ্যে নৈনি নামক স্থানের উপর দিয়ে গেছে। দেখো, ভারতের প্রমাণ সময় কি হচ্ছে? ভারতের প্রমাণ সময় নির্ণয়কারী যে দ্রাঘিমা রেখা সেটা হচ্ছে কি 82°30' পূর্ব দ্রাঘিমা। এই দ্রাঘিমা রেখা অনুযায়ী ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয়। আমরা জানি কি প্রত্যেক ডিগ্রি দ্রাঘিমা রেখা পরিবর্তনের সময়ের পার্থক্য হয় 4 মিনিট। ঠিক এরকম ভাবেই ক্যালকুলেশন করা হয়। আচ্ছা, ভারতের যে 82°30' পূর্ব দ্রাঘিমা রেখাটা, এটা উত্তরপ্রদেশের এলাহাবাদ, বর্তমান নাম প্রয়াগরাজ শহরের উপর দিয়ে গেছে নেয়ার মির্জাপুর নৈনি। ওকে, তাহলে অপশনে এখানে নৈনি ছিল, অথবা মির্জাপুর থাকলে মির্জাপুর হতো। ওকে, এই হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নির্ণয় করার দ্রাঘিমা রেখা। আর এই 82°30' দ্রাঘিমা রেখাটা 5টা রাজ্যের উপর দিয়ে গেছে। ইউপি, প্রথমে দেখো ইউপি, তারপর এমপি, তারপর ছত্তিশগড়, তারপর ওড়িশা এবং তারপর অন্ধ্রপ্রদেশ। তাহলে ইউপি, এমপি, ছত্তিশগড়, ওড়িশা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ পরপর আছে। দেখো, এইভাবে এই 5টা রাজ্যের উপর দিয়ে গেছে হচ্ছে 82°30' পূর্ব দ্রাঘিমা রেখা। আর এই জায়গাটা হচ্ছে মির্জাপুর। এই জায়গাটা হচ্ছে মির্জাপুর। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 82°30'। 5টা রাজ্য কি কি একবার দেখে নেবো: উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। এরকম পিক্টোগ্রাফিক ওয়েতে যদি পড়া হয় ডেফিনেটলি মনে থাকবে। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? বায়োস্ফিয়ার রিজার্ভ ন্যাশনাল পার্কের থেকে বড়। এরকম হতে পারে অনেকগুলো ন্যাশনাল পার্কের এরিয়া
নিয়ে বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি হয়। তা ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। আমরা দেখে নেব নীলগিরি, আমরা জানি পশ্চিমঘাট পর্বতের একটা পর্বত রয়েছে নীলগিরি, তাই না? আর এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অবস্থান 3টে রাজ্য জুড়ে। একদম দেখো, এটা হচ্ছে কর্ণাটক, এটা হচ্ছে তামিলনাড়ু, এটা হচ্ছে কেরালা। ঠিক এই জায়গাটা হচ্ছে কি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে যদি বলা হয় নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অবস্থান কোথায় কোথায়, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালা। দেখো এখানে অনেকগুলি ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নিয়ে এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি হয়েছে। আমরা জানি কি নীলগিরি একটা পর্বত রয়েছে, পশ্চিমঘাট পর্বতের একটা অংশ, তাই তো? এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, 1986 সালে প্রতিষ্ঠিত হয় এবং যার অবস্থান কি তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা জুড়ে। ঠিক আছে, এই 3টে সংযোগস্থলে, 3টে রাজ্যের সংযোগস্থলে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। এরকম কিছু গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভ যেগুলো পরীক্ষায় আসে, দুই একটা দিয়ে দিয়েছি আমি। নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। নন্দা দেবী হচ্ছে কি, নন্দা দেবী উত্তরাখণ্ডে অবস্থিত একটা পর্বত। এটা বলা হয় যে ভারতের মধ্যে কোন রকম ডিসপুট ছাড়া, তুমি দেখো K2 বা গোয়ার্ডিয়ন পিওকে তে অবস্থিত, ভারতের অংশ, যদি ওটা পাকিস্তান জোর করে দখল করে রেখেছে, পিওকে তে অবস্থিত। আবার কাঞ্চনজঙ্ঘা সামান্য অংশ মানে নেপালে রয়েছে। তা স্বাভাবিকভাবে যদি বলা হয় যে সম্পূর্ণরূপে ভারতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ কি, নন্দা দেবী। এই নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের অবস্থান হচ্ছে নন্দা দেবী পাহাড়কে বা পর্বতকে কেন্দ্র করে। তাহলে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের অবস্থান হচ্ছে উত্তরাখণ্ড। এটা নন্দা দেবী পর্বতের চারপাশে অবস্থিত। আচ্ছা, ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ আমরা এখানে দিয়ে দিয়েছি, একটা ম্যাপ দিয়ে দিয়েছি। দেখো এই যে দেখো, এখানে আছে সুন্দরবন, এইখানে হচ্ছে কোল্ড ডেজার্ট হিমাচল প্রদেশ, নন্দা দেবী উত্তরাখণ্ড, তাই না? এগুলো সব বায়োস্ফিয়ার রিজার্ভ। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, আমরা বায়োস্ফিয়ার রিজার্ভের উপরও ক্লাস নেব, সাবজেক্টিভ ক্লাস যখন হবে সবাই সঙ্গে থাকো। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভের অবস্থান হচ্ছে মেঘালয়ে অবস্থিত। এটা হচ্ছে পশ্চিম গারো পাহাড়। এর আগের ছবিটা একটু দেখে নাও, পশ্চিম গারো পাহাড়ে হচ্ছে নকরেক। এই দেখো এইখানে নকরেক রয়েছে, এই দেখো নকরেক হচ্ছে পশ্চিম গারো পাহাড়ে অবস্থিত নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ, তাই না? আচ্ছা, তারপর যে কোল্ড ডেজার্ট হচ্ছে হিমাচল প্রদেশ, প্রথমে দেখিয়ে দিয়েছি কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত, হিমাচল প্রদেশ অবশ্যই অবস্থিত। আমাদের এটা প্রো লার্নারের ফোন মোবাইল নাম্বার, যে কেউ কল করতে পারো, পড়াশোনা রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি এই নম্বরে কল করো। ওকে, চলো নেক্সট স্লাইডে দেখে নিই। কততম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? দেখো ভারতের একটা গণতান্ত্রিক দেশ, এখানে ভোটাধিকার দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের। বলা হয় আগে ছিল এই ভোটাধিকারের বয়স ছিল 21 বছর, কিন্তু বর্তমানে ভোটাধিকারের বয়স কত করা হয়েছে, 21 থেকে কমিয়ে 18। তাহলে সেটা কবে করা হয়েছে? সেটা হয়েছে 61তম সংবিধান সংশোধনে। 61তম সংবিধান সংশোধনে কি হয়েছে, এই ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। বর্তমানে কি কোনো ভারতীয় নাগরিক যার 18 বছর বয়স, সে ভোট দান করতে পারে, ভোট দিতে পারে, তাই তো? ভারতের সংবিধান সংশোধন সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট সংবিধান সংশোধন দেখে নাও। সংবিধানে খুব গুরুত্বপূর্ণ অংশ, তাই না? 368 নম্বর ধারাতে, ভারতের সংবিধানের 368 নম্বর ধারাতে এই সংবিধান সংশোধনটি ব্যাখ্যা করা রয়েছে। এই সংবিধান সংশোধন বিভিন্ন সময় সংবিধানের বিভিন্ন পার্ট, আর্টিকেল এগুলো চেঞ্জ করা বা পরিবর্তন করার জন্য এই সংবিধান সংশোধন আর্টিকেলটা রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে এই সংবিধান সংশোধন বিষয়টা, কনসেপ্টটা নেওয়া হয়েছে। প্রথম সংবিধান সংশোধন হয় কত সালে, 1951 সালে। নবম তফসিল যুক্ত হয়। 35তম সংবিধান সংশোধনে সিকিম ভারতের অংশ হয় অ্যাজ এ অ্যাসোসিয়েট স্টেট, এবং 36তম সংবিধান সংশোধনে কি হচ্ছে, 1975 সালে সিকিম ভারতের সম্পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। তারপর দেখে নেব 42তম সংবিধান সংশোধন, সব থেকে ইম্পর্টেন্ট সংবিধান সংশোধন। একে বলা হচ্ছে ক্ষুদ্র সংবিধান বলা হয়। এত সংবিধান, এখানে আমি কয়েকটা জিনিস দিয়েছি, কিন্তু এই 42তম সংবিধান সংশোধন 1976 সালে যেটা হয়, সেখানে অনেক কিছু চেঞ্জেস আছে সংবিধানে। যেমন আমাদের সংবিধানের প্রস্তাবনাতে
একটা শব্দ যুক্ত হচ্ছে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা। আমাদের উপস্থাপনের বর্তমানে একটা আছে না, একটা শব্দ আছে পরপর, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। তাহলে এই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো যুক্ত হয়েছে 42তম সংবিধান সংশোধনে প্রস্তাবনাতে। আচ্ছা, মৌলিক কর্তব্য ভারতের মূল সংবিধানে ছিল না, এই মৌলিক কর্তব্য বিষয়টাও যুক্ত হয়েছে 42তম সংবিধান সংশোধনের দ্বারা ভারতের সংবিধানে। তার জন্য এত কিছু চেঞ্জেসের জন্য 42তম সংবিধান সংশোধনকে বলা হয় ক্ষুদ্র সংবিধান। ক্ষুদ্র সংবিধান। 44তম সংবিধান সংশোধনে কি রয়েছে? 44তম সংবিধান সংশোধনে রয়েছে মৌলিক অধিকার। ঠিক আছে, মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে 44তম সংবিধান সংশোধনে 1978 সালে 44তম সংবিধান সংশোধনে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হচ্ছে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার বর্তমানে কি অধিকার, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও যে সম্পত্তির অধিকার ভারতে বর্তমানে কি ধরনের অধিকার, সেটা হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। 52তম সংবিধান সংশোধনের হয়েছে দলত্যাগ বিরোধী আইন 1985 সালে। এই দলত্যাগ বিরোধী আইন তথা 52তম সংবিধান সংশোধন আসে। আরো কিছু ইম্পর্টেন্ট সংবিধান সংশোধন দেখে নাও। এখানে আমি সংবিধান সংশোধন অনেকগুলোই দিয়ে দিয়েছি। 61তম হচ্ছে ভোটাধিকারের বয়স, আমরা এখনই শিখলাম, 21 থেকে কমিয়ে 18 করা হচ্ছে। 73তম সংবিধান সংশোধনে পঞ্চায়েতি রাজ। 74তম পৌরসভা অ্যাড হচ্ছে। 86তম শিশুদের অবৈতনিক এবং আবশ্যিক শিক্ষা, 6 থেকে 14 বছর বয়সের শিশুদের অবৈতনিক এবং আবশ্যিক শিক্ষার ব্যবস্থা করা হয়। এটা আমাদের ফোন নাম্বার, মোবাইল নাম্বার, যে কেউ যোগাযোগ করতে পারো ফর এনি কোয়ারি এডুকেশন রিলেটেড বিষয় নিয়ে। 2019 সালে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি কোন ক্ষেত্রে নোবেল পুরস্কারে সম্মানিত হন? অভিজিৎ বিনায়ক ব্যানার্জি অর্থনীতিতে নোবেল পুরস্কারে সম্মানিত হন। দেখো, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি কে? অভিজিৎ বিনায়ক ব্যানার্জি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত একজন আমেরিকান অর্থনীতিবিদ। ইনি অ্যাকচুয়ালি পড়াশোনা করেছেন কলকাতাতেই বড় হওয়া। আচ্ছা, ইনি অর্থনীতিতে নোবেল পাচ্ছেন 2019 সালে। এরকম ভারতীয় একজন নোবেল পেয়েছিলেন, তিনি কি? অমর্ত্য সেন। অমর্ত্য সেন একজন ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ, তিনি 1998 সালে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। তারপর দেখো, আমাদের জিকে অফ দ্য ডে প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময় অবশ্যই যুক্ত হও আমাদের ইউটিউব চ্যানেলে, বন্ধুদের বান্ধবদেরকে শেয়ার করো, আমরা আরো উৎসাহ পাবো। চলো, বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফের অবস্থান কোথায়? গ্রেট ব্যারিয়ার রিফ, প্রবাল প্রাচীর, এটা প্রবাল দ্বারা তৈরি। এই গ্রেট ব্যারিয়ার রিফের অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফের অবস্থান। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে। ঠিক আছে, আমাদের ভারতের একটা প্রবাল দ্বীপ কি? লাক্ষাদ্বীপ। ভারতের একটা প্রবাল দ্বীপ লাক্ষাদ্বীপ না, এটা অস্ট্রেলিয়া। এই যে এটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, এটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। নেক্সট বিষয় দেখো, ব্রিটিশ ভারতের অন্তর্বর্তীকালীন সরকার স্থাপনা হয় 1946 সালে কোন মাসে? দেখো, অন্তর্বর্তীকালীন সরকার ভারতের স্বাধীনতা প্রাপ্তির ঠিক আগের মুহূর্তে, ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আর এই গঠন হচ্ছে সেপ্টেম্বর 1946 সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় 2nd of September 1946 সালে। 2nd of September 1946 সালে। বিলোপ হয় 15 আগস্ট 1947 সালে। বিলোপ হচ্ছে 15 আগস্ট 1947 সালে। সরকার প্রধান হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের কে? প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহেরু। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছিলেন জওহরলাল নেহেরু। কিন্তু মুসলিম লীগ এটা অক্টোবর 1946 সালে যোগদান করে অন্তর্বর্তীকালীন সরকারে, এবং অর্থমন্ত্রী ছিল লিয়াকত আলী। কারণ এটা পরীক্ষাতে প্রচন্ড দেয় যে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? লিয়াকত আলী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, তাহলে আমরা আরো উৎসাহ পাবো এরকম সুন্দর সুন্দর এডুকেশনাল ভিডিও নিয়ে আসার জন্য। সঙ্গে থাকো। আজকে ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ। আর এইটা আমাদের মোবাইল নাম্বার ফর এনি কোয়ারিজ এডুকেশন রিলেটেড, তোমরা কল করতে পারো। থ্যাংক ইউ।